My dear students, welcome to our channel Victory Tutor. আজকে যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ইংলিশ গ্রামারের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য ভার্ব অ্যান্ড টেন্স। আমরা জানি যে পার্টস অফ স্পিচে যে বিভিন্ন যে ভাগগুলো আছে, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 রকমের। তার মধ্যে আছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরকম যে 8 ধরনের যে ভাগ আছে পার্টস অফ স্পিচের, তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভার্ব। উইদাউট ভার্ব কিন্তু কোনো সেন্টেন্সকে ফর্ম বা তৈরি করা যায় না। সেই জন্য ভার্বকে বলা হয় ইংলিশ গ্রামারের ইঞ্জিন। একটা সেন্টেন্স লিখতে গেলে যার ভূমিকা সব থেকে বেশি সেটা হচ্ছে গিয়ে ভার্ব। সো টুডে উইল স্টার্ট উইথ দিস টপিক। নেক্সট যে ক্লাসগুলোতে আমি পার্টস অফ স্পিচের যে নাউন প্রনাউন যে আলাদা যে ভাগগুলো আছে, আলাদা যে পার্টস অফ স্পিচগুলো আছে, সেগুলো নিয়ে 1 by 1 ইন্ডিভিজুয়াল ভিডিও করে আমি কিন্তু কভার করবো লেসন্সগুলোকে। নেক্সট যেটা আছে, আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে আমাদের অফলাইন ব্যাচও হয়, যে অফলাইন ব্যাচে আমরা ইংরেজি গ্রামার এবং স্পোকেন ইংলিশ পড়াই, টেক্সট বুকও পড়াই ফ্রম ক্লাস 5 থেকে ক্লাস 12। এবং ফার্স্ট ডের ক্লাস হচ্ছে টোটালি ফ্রি, ডেমো ক্লাস অর ডেমনস্ট্রেশন ক্লাস, টোটালি ফ্রি এটা। এবং সপ্তাহে 3 দিনই মাত্র পড়ানো হয়, শুক্রবার, শনিবার এবং রবিবার। যোগাযোগ যদি আপনারা করতে চান তার জন্য নাম্বার দেওয়া আছে নিচে স্ক্রিনে, 2টো নাম্বার দেওয়া আছে, এবং যে জায়গায় পড়ানো হয় সেই জায়গাটার নামও লেখা আছে। তো যদি জায়গাটাকে করতে হয় তো আপনারা এটার স্ক্রিনশট নিতে পারেন, অ্যান্ড স্ক্রিনশট নিয়ে এই জায়গায় আসতে পারেন এবং আমাদের অফলাইন ক্লাস ইউ ক্যান জয়েন। সো লেটস স্টার্ট উইথ আওয়ার লেসন। টেন্স খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমে টেন্স ভার্বে ঢোকার আগে আমি কিছু প্রিলিমিনারি জিনিস, যেটা হচ্ছে কি প্রাথমিক জিনিস, যার জ্ঞান না থাকলে কিন্তু ভার্বকে আমরা ডিসকাস করতে পারবো না। সো প্রথমে আমি একটা সেন্টেন্স লিখি। ফার্স্ট অফ অল আমি একটা সেন্টেন্স লিখছি, খুবই একদম সিম্পল সেন্টেন্স। সেন্টেন্সটা হচ্ছে গিয়ে আই টিচ ইউ, আই টিচ ইউ। এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে আমরা অনেকগুলো জিনিস পাবো, যেটা কিনা আমাদের প্রিলিমিনারি আইডিয়া বা প্রারম্ভিক ধারণাটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ভার্বে যদি ডাইরেক্টলি আমি ভার্ব পড়াতে স্টার্ট করে দিই কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। সো ফার্স্ট যে জিনিসটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। ফার্স্ট যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। সেকেন্ড যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব। এবং থার্ড যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবজেক্ট। একটা সেন্টেন্সে 3টা জিনিস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার আগে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টে ঢোকার আগে আমাদের যে প্রিলিমিনারি জিনিস, যেমন পার্টস অফ স্পিচ থেকে স্টার্ট হয় যেটা, সো সেটা সম্বন্ধে ফার্স্ট আমরা আলোচনা করি। তারপরে আমরা ডাইরেক্টলি আমরা ঢুকে যাব কাকে সাবজেক্ট বলে, কাকে ভার্ব বলে এবং কাকে অবজেক্ট বলে। সো ফার্স্ট যেটা জিনিস সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। স্পিচ, পার্টস। সো এই যে জিনিসটা লিখেছি আমি পার্টস অফ স্পিচ, এর মানেটা কি, এর অর্থটা কি? ফার্স্ট আমাদের মিনিংটা বুঝতে হবে যে পার্টস অফ স্পিচের মানেটা কি এক্স্যাক্টলি। স্পিচ, এই যে শব্দটা আমি লিখেছি স্পিচ, এই স্পিচের মানে হচ্ছে গিয়ে আমি যে কোন ভাষায় কথা বলছি, এখন আমি বাংলা ভাষায় কথা বলছি। সেই যে বাংলা ভাষায় যে কথা বলছি, এইটা আমার যে স্পিচ, আমার বাকযন্ত্র দিয়ে যে ভাষাটা বেরোচ্ছে সেটা হচ্ছে গিয়ে বাংলা ভাষা। যদি আমি হিন্দিতে কথা বলতাম আমার স্পিচটা হতো হিন্দির। আমি যদি উড়িয়া ভাষায় কথা বলতাম আমার স্পিচ হতো উড়িয়ায়। আমি ইংরেজিতে যখন কথা বলবো আমার স্পিচ হবে গিয়ে ইংলিশে। স্পিচ মানে বাকযন্ত্র দিয়ে যে শব্দগুলো বেরোচ্ছে, দ্যাট ইজ এ স্পিচ। যে কথাগুলো বলছি আমি, যে শব্দগুলো আমি উচ্চারণ করছি দিয়ে যে কথাটা হচ্ছে, কথা কিসের জন্য বলি আমরা? কথা আমরা ভাব প্রকাশের জন্য। আমাদের মনে যে ভাবনাগুলো আছে সেটা অন্য একটা ব্যক্তির সঙ্গে যদি আমি আদান প্রদান, ভাবের আদান প্রদান করতে চাই, তার জন্যই দরকার হয় কি কথোপকথনের, মানে
কথাবার্তা বলার, এবং কথাবার্তা বলার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্পিচ। যদি বাকযন্ত্র দিয়ে আমাদের স্বরই না ফুটে, যদি আমরা কোনো আওয়াজই না বের করতে পারি, তাহলে আমাদের ভাব কী করে আমরা প্রকাশ করব? স্পিচ হচ্ছে সেটার জন্য ইম্পর্ট্যান্ট। সে যে কোনো ভাষার স্পিচ হোক, বাংলা যদি বলি তাহলে বাংলার স্পিচ, হিন্দিতে যদি কথা বলি হিন্দির স্পিচ, উড়িয়ায় যদি কথা বলি উড়িয়ার স্পিচ, আর ইংরেজিতে কথা বললে ইংরেজি স্পিচ। এবার স্পিচ তো বোঝা গেল, বাকযন্ত্র দিয়ে যে শব্দগুলো বেরোয় সেটা হচ্ছে স্পিচ। এবার পার্টস মানে কি? ইংরেজিতে এই যে পার্টস লেখা আছে, এই পার্টস মানে হচ্ছে অংশ। যেমন আমাদের বডি পার্টস, আমাদের বডি, আমাদের শরীরে বিভিন্ন পার্টস আছে। আমাদের মাথা আছে, আমাদের হাত আছে, পা আছে, সো বিভিন্ন যে পার্টসগুলো আছে, এই পার্টস সেটাকে আমরা কিসের বলি? বডির পার্ট বলি। বডি মানে একটা শরীরের পার্ট। এই যে পার্টস হচ্ছে, এটা হচ্ছে কি একটা স্পিচ, একটা যে কথাটা বলছি সেই কথাটার পার্টস বা অংশ। সো একটা কথা বলতে গেলে অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়। কোন কোন জিনিসের প্রয়োজন হয়? যেসব জিনিসের প্রয়োজন হয় সেটাই কিন্তু ইংরেজিতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু দেওয়া আছে। পার্টস অফ স্পিচের আন্ডারে আমাদের 8টা জিনিস দেওয়া আছে। পার্টস অফ স্পিচ 8টা টাইপ আছে পার্টস অফ স্পিচ। যেমন নাউন, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরকমভাবে 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে। মানে স্পিচের যে 8 ধরনের পার্ট আছে, কোনো পার্ট নাউনও হতে পারে, কোনো অংশ প্রোনাউনও হতে পারে, কোনো অংশ ভার্বও হতে পারে, কোনোটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরকম করে 8 ধরনের যে কোনো একটা ভাগ হতে পারে, যে কোনো একটা অংশ হতে পারে। কোনো একটা ওয়ার্ড, একটা স্পিচে, একটা বাক্যে বা একটা সেন্টেন্সে, বা সেন্টেন্স মানে যেটা আমরা লিখে নিচ্ছি, যেটা লিখছি আমরা খাতায়, সেটা হচ্ছে কি সেন্টেন্স। এবার এই সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়েছে, সেই ওয়ার্ডগুলো হয় নাউনও হতে পারে, নাহলে প্রোনাউনও হতে পারে, নাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যে কোনো 8টার মধ্যে পার্টস অফ স্পিচ যে 8 রকমের, এই 8এর মধ্যে যে কোনো একটাই হতে পারে। সো আমরা দেখব পরপর যে কীভাবে তারপরে আমরা শিখব প্রথমে কীভাবে লেটার হয়, লেটার থেকে আমাদের ইংলিশ অ্যালফাবেট থেকে লেটার এবং ওয়ার্ড ফরমেশন, তারপরে ফ্রেজ অ্যান্ড ক্লজ, তারপরে কীভাবে একটা পূর্ণ সেন্টেন্স তৈরি হয়। সো ফার্স্ট যেটা প্রিলিমিনারি আইডিয়া, প্রাথমিক যে ধারণা আমাদের মাথার মধ্যে রাখতেই হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট। এই ইংলিশ অ্যালফাবেট যেটা আছে, অ্যালফাবেটের মানেটা কি? এই যে আমি যে শব্দটা ইউজ করলাম অ্যালফাবেট, এই অ্যালফাবেটের মানেটা কি? অ্যালফাবেট মানে হচ্ছে কি বর্ণমালা। বর্ণমালা, অ্যালফাবেট মানে কোনো বর্ণ নয়, অ্যালফাবেট মানে বর্ণমালা। মালা কাকে বলে? ফুলের মালা আমরা দেখেছি, ফুলের মালা। ফুলের মালা যখন ফুলের মালা হয়, সুতো দিয়ে আমরা যখন মালা গাঁথি, তখন কিন্তু অনেকগুলো ফুল থাকে, অনেকগুলো ফুলের ভিতরে সুতো ঢুকিয়ে কিন্তু আমরা একটা মালা তৈরি করি, যেটাকে আমরা ইংলিশে বলি গার্ল্যান্ড। ফ্লাওয়ার দিয়ে আমরা গার্ল্যান্ড তৈরি করি, গার্ল্যান্ড মানে ফুলের মালা। এরকমভাবে ইংরেজিতেও অনেকগুলো লেটার আছে, অনেক লেটার আছে। যেমন 26 লেটার্স আছে, 26টা লেটার্স আছে। লেটার মানে অক্ষর। এই 26টি যে অক্ষর আছে, সেইটার পুরো যে 26টা লেটারের একটা যে কনফিগারেশন বা টোটাল একটা যে তালিকাটা, এইটাকে আমরা বলছি অ্যালফাবেট। প্রত্যেকটা ভাষার এক একটা করে অ্যালফাবেট আছে। বাংলা ভাষারও যে টোটাল যে অক্ষরসমূহ, সেগুলোকে নিয়ে বাংলা অ্যালফাবেট। হিন্দি ভাষায় যে যতগুলো অক্ষর আছে সেগুলোকে নিয়ে আমরা হিন্দির অ্যালফাবেট। এরকমভাবে প্রত্যেকটা ভাষার সব যে লেটার্সগুলোকে নিয়ে একত্রে তৈরি হয় একটা অ্যালফাবেট বা বর্ণমালা। বর্ণর ইংরেজি হচ্ছে গিয়ে লেটার, কিন্তু অ্যালফাবেট যদি বলি, অ্যালফাবেট মানে হচ্ছে গিয়ে বর্ণমালা। এবার এখানে অনেকগুলো অ্যালফাবেটস আছে, মানে একটাই অ্যালফাবেট আছে। ইংরেজি অ্যালফাবেট মানে একটাই, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। ইংরেজি ভাষার অ্যালফাবেট হচ্ছে সংখ্যা কটা? একটাই। কারণ হচ্ছে পুরোটা তো একটা বর্ণমালা, 26টা লেটারকে নিয়ে, 26টা অক্ষরকে নিয়েই আমাদের বর্ণমালা রচিত হয়। তো 26টা নিয়ে যে তালিকাটা তৈরি হয় সেটাই হচ্ছে বর্ণমালা বা অ্যালফাবেট। এবার তার মধ্যে আছে 26 লেটার্স। সো 26 লেটার্স আমরা ছোটোবেলা থেকেই ক্লাস 1 থেকেই পড়ছি।
যে এ বি সি ডি ই এফ এ টু জেড, এ টু জেড, এ থেকে স্টার্ট হচ্ছে এবং জেডে গিয়ে এটা এন্ড হচ্ছে, এ টু জেড প্রত্যেকটা এক একটা করে লেটার। এটা নিয়েই তৈরি হচ্ছে গিয়ে টোটাল একটা ইংরেজির বর্ণমালা বা ইংলিশ অ্যালফাবেট। প্রত্যেকটাকে আমরা বলছি এক একটা লেটার। লেটার মানে অক্ষর। এবার যে তৈরি হবে, এবার আমরা কি তৈরি করব? এই যে অক্ষরগুলো পেয়েছি আমি, এ বি সি ডি এরকম করে অনেকগুলো পেয়েছি, তার কিছুগুলোকে আমরা বলছি ভাওয়েলস, ভাওয়েলস, কিছুগুলোকে আমরা বলছি কনসোনেন্টস, কনসোনেন্টস। তো ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস আমি বলছি কি, যেটাকে আমরা ভাওয়েলস মানে যেটাকে বাংলায় আমি পড়েছি, আমরা পড়েছি স্বরবর্ণ, এবং কনসোনেন্টস যেটা আমরা পড়েছি ব্যঞ্জন বর্ণ। সো ভাওয়েলস এবং যেটা কনসোনেন্টস আছে সেগুলো কি? যদি আমরা ভাওয়েলস জানি, যেমন এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা আছে, এই পাঁচটা যে লেটার্স আছে, এই পাঁচটা লেটার্সই হচ্ছে গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এগুলোই হচ্ছে গিয়ে আমাদের ভাওয়েলস। আর বাকি যে আছে 21টা, যদি আমি 26টা টোটাল লেটার হয়, ইংলিশ অ্যালফাবেটে টোটাল 26 লেটার্স আছে, তার মধ্যে 5টা ভাওয়েল যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে টোটাল নাম্বার অফ কনসোনেন্টস বা ব্যঞ্জন বর্ণ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 21, 21টা আছে। সো আমাদের 5টা আছে গিয়ে ভাওয়েলস, অ্যান্ড রিমেনিং যেটা আছে 21টা, দোজ আর কনসোনেন্টস বা ব্যঞ্জন বর্ণ। এবার এগুলো আমরা জানছি কিসের জন্য? কেননা আমরা যাচ্ছি এখন লেটার থেকে, লেটার তো আমরা বুঝেছি, ইংলিশ বর্ণমালায় যে 26টা লেটার আছে তার মধ্যে 5টা আছে ভাওয়েলস অ্যান্ড 21 বা 21টা আছে, বাকি যে 21টা, 26 থেকে 5 বিয়োগ করলে 21 হয়, সো 21টা আছে, সেগুলো হচ্ছে গিয়ে কনসোনেন্টস। এরপর এই যে লেটারগুলোকে নিয়ে আমরা কি তৈরি করব? শব্দ তৈরি করব। কেননা লেটারগুলো কাছাকাছি বসেই তো শব্দ তৈরি হয়। সো লেটারগুলোকে কাছাকাছি বসাবো এবং আমরা শব্দ তৈরি করবো। এবার শব্দ মানে এটাকে ইংরেজিতে আমরা বলি ওয়ার্ড, ওয়ার্ড ফরমেশন করব। ফরমেশন মানে তৈরি করব, ওয়ার্ড তৈরি করব, একটা শব্দ তৈরি করব। লেটার ছিল, এই লেটার থেকে আমরা এই লেটারগুলো কোত্থেকে পেয়েছি? ইংরেজি অ্যালফাবেট থেকে পেয়েছি। তার মধ্যে অনেকগুলো লেটার আমরা পেয়েছি ভাওয়েলস, কিছুগুলো আমরা পেয়েছি বাকিগুলো আমরা পেয়েছি কনসোনেন্টস। এবার ভাওয়েল এবং কনসোনেন্টসকে নিয়েই কিন্তু টোটাল ইংলিশ অ্যালফাবেট। এরপর আমরা যে লেটার্সগুলোকে পেয়েছি সেই লেটার্সগুলোকে আমরা ব্যবহার করে তৈরি করব কি? ওয়ার্ড বা শব্দ। এবার দেখা যাক কিভাবে আমি ওয়ার্ড তৈরি করি। এই যে ওয়ার্ড শব্দটা লিখেছি WORD, ওয়ার্ডের মানে হচ্ছে বাংলায় শব্দ। যেমন একটা আমি শব্দ লিখছি, যেমন ব্যাট, BAT, এই তিনটা লেটার ব্যবহার করেছি। এই শব্দটা লিখতে গিয়ে আমি তিনটা লেটার ব্যবহার করেছি। একটা হচ্ছে গিয়ে বি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে গিয়ে টি। তিনটে লেটার আছে, 26টার মধ্যে এই তিনটে লেটার পাওয়াই যায়, বি, এ এবং টি, ব্যাট। এমনভাবে আমি সাজিয়েছি এই লেটারগুলোকে, প্রথমে আমি বি কে রেখেছি, তারপরে আমি এ কে রেখেছি, তারপরে আরেকটা লেটারকে রেখেছি টি। এমনভাবে আমি এটাকে সাজিয়েছি যে এটার মানে একটা ইংরেজিতে এর মানেও আছে, এই ইংরেজি শব্দের একটা মানেও আছে। এর মানে হচ্ছে গিয়ে ব্যাট মানে ক্রিকেট খেলার ব্যাটও হতে পারে। ক্রিকেট খেলার ব্যাট, যেটা আমরা ক্রিকেট খেলার সময় যে ব্যাটে বলটাকে যে ছক্কা মারি, বলকে আমরা করি, সো সেটা হচ্ছে গিয়ে ব্যাট। আর একটা ব্যাট, যে শব্দটা ইংরেজিতে আছে তার বাংলা অর্থ হচ্ছে গিয়ে বাদুড়। বাদুড়, যে কালো কালো বাদুড় যে রাত্রেবেলায় উড়ে বেড়ায়, সেটা হচ্ছে গিয়ে ব্যাট। সো ব্যাট মানে ক্রিকেট খেলার ব্যাট, ব্যাট মানে বাদুড়। এরকমভাবে অনেক অর্থ হতে পারে। কোনো ইংরেজি শব্দের একটা অর্থ হতে পারে বা বহু অর্থও হতে পারে। কিন্তু যদি আমি এটাকে এরকম লিখতাম, যদি আমি এ অক্ষরটাকে আগে লিখতাম, সাপোজ যদি আমি এ লেটারটাকে ফার্স্টে প্লেস করতাম, রাখতাম, তারপরে বি লিখতাম, তারপরে টি লিখতাম, দিয়ে কি হতো? এটা এবিটি। এই এবিটি যে আমি একটা তৈরি করেছি অক্ষরগুলোকে কাছাকাছি বসিয়ে, লেটার্সগুলোকে পাশাপাশি রেখে যে আমি যে শব্দটা তৈরি করেছি, তার কি কোনো অর্থ দাঁড়াবে? ইংরেজিতে সেরকম কোনো শব্দও নয় এবং সেরকম তার কোনো অর্থও নেই।
তো এমনভাবে আমাদেরকে লেটারগুলোকে প্লেস বা রাখতে হবে বা বসাতে হবে যাতে তার একটা অর্থ প্রকাশ পায়। যদি অর্থ প্রকাশ না পায় সেগুলো কিন্তু ওয়ার্ডস নয়। ওয়ার্ডস কেবলমাত্র সেইগুলো যেসব লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে তার একটা অর্থ আসবে, একটা কারেক্ট মিনিং আসবে, সেটা সেই যেন ওয়ার্ড মানে সেই যেন শব্দটা এক্সিস্ট করে ইংরেজিতে। সব 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 ভাষার মতনই কিন্তু ইংলিশেও কিন্তু এই বিভিন্ন শব্দের বিভিন্ন মানে। শুধু লেটারগুলোকে প্লেস করে দিলে, বসিয়ে দিলেই যে অর্থ প্রকাশ পাবে সেরকম কোনো কথা নেই। যেমন এই উদাহরণে দেখালাম আমি, BAT ব্যাট, যখন বি অক্ষর, এ অক্ষর এবং টি অক্ষর পাশাপাশি রাখলাম, পাশাপাশি এমনভাবে রাখলাম যে এটা একটা ওয়ার্ড হলো, এর বাংলায় একটা মানে এর মানেও আছে, এই ইংরেজি শব্দের একটা মানেও আছে। কিন্তু যখন আমি এটাকে আগে দিলাম, বিটাকে পরে, আবার টিটাকে তারপরে দিলাম, তার কোনো অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে না। তাহলে সেটাকে আমরা কি শব্দ বলবো? আমরা শব্দ সেটাকে বলবো না, আমরা সেটাকে ওয়ার্ড বলবো না। এরপর কিছু কিছু ওয়ার্ডগুলো, এবার আমরা তো ওয়ার্ড তৈরি করা শিখেছি। আমরা প্রথম থেকে কী শিখলাম? আমরা ইংলিশ অ্যালফাবেটটা হচ্ছে কি একটাই বর্ণমালা আছে, ইংরেজিতে একটাই বর্ণমালা আছে, তার মধ্যে 26 লেটার্স আছে। 26 লেটার্সের মধ্যে কিছু 5টা আছে গিয়ে ভাওয়েলস অ্যান্ড 21টা আছে কনসোনেন্টস, ব্যঞ্জন বর্ণ, 5টা আছে কি স্বরবর্ণ। এবার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে নিয়ে তৈরি হচ্ছে পুরো ইংরেজি বর্ণমালা বা ইংলিশ অ্যালফাবেট। এরপর যেটা আমরা ডিসকাস করলাম যে এই লেটার যেগুলো আছে, এই লেটারগুলোকে কাছাকাছি বসিয়ে কিন্তু আমরা ওয়ার্ড তৈরি করি বা শব্দ তৈরি করি। কিন্তু এই সব যে কোনো জায়গায় লেটারগুলোকে বসিয়ে দিলে কি একটা শব্দ হয়? যেমন আমি দেখালাম ব্যাট দিয়ে, BAT যখন লিখলাম আমি, বি অক্ষর, এ অক্ষর এবং টি, এই 3টি অক্ষর, 3টে লেটারকে যখন আমি প্লেস করলাম, তার কিন্তু একটা অর্থ আসছে। ব্যাট মানে ব্যাট, ক্রিকেট খেলার ব্যাট, আর ব্যাট মানে বাদুড়। এরকমভাবে একটা শব্দের অনেক অর্থ হতে পারে, বহু অর্থ হতে পারে, একটা অর্থ হতে পারে, বহু অর্থও হতে পারে। কিন্তু সেইগুলোর যখন আমি লেটারগুলোকে যখন আমি এটাকে আগে লিখলাম, বিটাকে পরে, টিটাকে তারপরে লিখলাম, সেটার কোনো অর্থ ইংরেজিতে প্রকাশ পায়নি। তো লেটারগুলোকে যেমনভাবে বসিয়ে দিলে কিন্তু অর্থ মানে ওয়ার্ড ফর্ম হয় না। এমনভাবে বসাতে হবে যাতে সেই শব্দটা ইংরেজি ডিকশনারিতে কিন্তু এক্সিস্ট করে, তাহলেই কিন্তু ওই ওয়ার্ডটা ওয়ার্ড হবে। আদারওয়াইজ যে কোনো লেটারকে বসালে কিন্তু সেটা ওয়ার্ড হবে না। নেক্সট, এখন অনেকগুলো ওয়ার্ডকে কাছে বসিয়ে আমি কি করব? যেমন ফার্স্ট ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ড, থার্ড ওয়ার্ড, ফোর্থ ওয়ার্ড, ফিফথ ওয়ার্ড, এরকম অনেকগুলো ওয়ার্ড আমরা কাছাকাছি বসাই। এরকমভাবে কিছু কিছু ওয়ার্ড কাছাকাছি বসিয়ে আমরা তৈরি করি ফ্রেজ বা ক্লজ। অনেকগুলো ওয়ার্ড কাছে কাছে বসিয়েও আমরা কি তৈরি করি? ফ্রেজ বা ক্লজ। আমি যখন ফ্রেজ বা ক্লজ নিয়ে আমি যখন পড়াবো, যখন একটা সেপারেট ভিডিও আমি আনবো, তখন কিন্তু তার আমি কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দেবো, কাকে ফ্রেজ বলে এবং কাকে ক্লজ বলে। কিন্তু এই মুহূর্তে যখন আমি ডিসকাস করছি পার্টস অফ স্পিচ থেকে আমি যখন একটু এগিয়ে গেলাম, কিভাবে লেটার থেকে ওয়ার্ড তৈরি হয়, এবং ওয়ার্ড থেকে এখন আমি বলছি ফ্রেজ তৈরি হয়, ফ্রেজ বা ক্লজ মানে অনেকগুলো শব্দ বা অনেকগুলো ওয়ার্ডগুলোকে কাছাকাছি বসিয়ে আমরা তৈরি করি ফ্রেজ বা ক্লজ। যেমন যদি আমি এই একটা লেটার, এই একটা জিনিস লিখি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ওয়েক আপ মানে জেগে ওঠা, ঘুম থেকে যদি জেগে ওঠাকে বলি আমরা ওয়েক আপ, মানে উপরে উঠে, সো আমরা জেগে উঠি ঘুম থেকে। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং মানে আমি ঘুম থেকে উঠে পড়ি, আই ওয়েক আপ আর্লি, খুবই সকাল, খুবই ভোর, আর্লি ইন দ্য মর্নিং। সো এটা অনেকগুলো এখানে কিন্তু ওয়ার্ড আছে। আমরা দেখে নিয়েছি কীভাবে লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হয়। এবার আমরা দেখব অনেকগুলো ওয়ার্ডকে আমরা কাছাকাছি বসিয়ে দেবো। এরকম কাছাকাছি বসেছে, যেমন আই একটা ওয়ার্ড, ওয়েক একটা ওয়ার্ড, আপ একটা ওয়ার্ড, আর্লি একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, দি একটা ওয়ার্ড এবং হচ্ছে মর্নিং একটা ওয়ার্ড। এই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কাছাকাছি বসিয়েছি। এরপর আমি কি বললাম যে ওয়ার্ডের পর আমি ডিসকাস করছি ফ্রেজ বা ক্লজ।
ফ্রেজ বা ক্লজ কি, অনেকগুলো শব্দ কাছাকাছি বসবে এবং কাছাকাছি বসে একটা ফ্রেজ তৈরি হয়। ক্লজ কখন তৈরি হয়, একটা ফ্রেজ কখন তৈরি হয়, একটা সেন্টেন্সে, যেমন এই সেন্টেন্সটা দেওয়া আছে, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সে ক্লজও আছে, এই সেন্টেন্সে ফ্রেজও আছে। যেমন ইন দ্য মর্নিং, সকালে, ইন দ্য মর্নিং, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, একটা শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ, অনেকগুলো শব্দ কাছাকাছি বসে একটা শব্দগুচ্ছ তৈরি হয়, ইন দ্য মর্নিং। এরকম ক্লজও আছে। এবং ফ্রেজ এবং ক্লজ, একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ক্লজও থাকতে পারে, অনেকগুলো ফ্রেজও থাকতে পারে। কিন্তু কখন একটা ওয়ার্ডগুলোকে কাছাকাছি বসিয়ে কখন বলবো এটা একটা পূর্ণ বাক্য বা এটা একটা কমপ্লিট সেন্টেন্স তখনই বলবো যার একটা পূর্ণ অর্থ প্রকাশ পায়। পূর্ণ অর্থ মানে টোটাল মিনিং। এই যে আমি সেন্টেন্সটা, এটা কিন্তু একটা সেন্টেন্স, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। কেন? যখনই এইটা আমি পড়বো, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এটাতে কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ পাবে। আমি উঠে পড়ি খুবই সকালে, আই ওয়েক আপ, আমি উঠি মানে ঘুম থেকে উঠি, আমি ঘুম থেকে উঠি বহু মানে ভোরে, মানে সকালবেলায়, খুবই সকালে, আর্লি ইন দ্য মর্নিং। এটাতে আমাদের কমপ্লিট একটা মিনিং প্রকাশ পাচ্ছে, কমপ্লিট যে মিনিং, পূর্ণ যে মিনিংটা সেটা প্রকাশ পাচ্ছে। তো এটা একটা সেন্টেন্স। সো একটা সেন্টেন্সে অনেকগুলো শব্দগুচ্ছ থাকে, ওই শব্দগুচ্ছকে কোথাও ফ্রেজও থাকতে পারে, কোথাও ক্লজও থাকতে পারে। যখন আমি ফ্রেজ এবং ক্লজ পড়াবো একটা সেপারেট ভিডিওতে, যখন আমি বলবো, তখনই কিন্তু ফ্রেজ কি, ক্লজ কি, এই কনসেপ্টটাও দূর হবে, মানে এই কনসেপ্ট সম্বন্ধেও বলবো, এবং ফ্রেজ এবং ক্লজের মধ্যে কি ডিফারেন্স বা কি পার্থক্য সেটাও আমি বলবো। সো এখন আমরা দেখলাম কি, ফ্রেজ ক্লজ থেকে আমরা চলে গেলাম সেন্টেন্সে। সেন্টেন্স মানে বাক্য, যে আমি একটা বাক্য লিখেছি, তারপরে ফুল স্টপ দিয়েছি, এই বাক্যের একটা পূর্ণ অর্থ থাকবে, কমপ্লিট একটা মিনিং থাকবে, কমপ্লিট একটা সেন্স থাকবে, তাহলে এটা একটা সেন্টেন্স বা বাক্য। এরপর দেখা যাক, এরপর আমরা আলোচনা করব যে এই যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম একটু আগে, বা আরেকটা আমি সেন্টেন্স লিখলি, রহিম is a good boy. রহিম ইজ আ গুড বয়। এই যে আমি সেন্টেন্সটা লিখেছি, প্রথম একটা সেন্টেন্স লিখতে গেলে প্রথম যে জিনিসটার কথা মনে রাখতে হবে, আমি পয়েন্টসগুলো বলে দিচ্ছি কেন এটা একটা ফান্ডামেন্টাল মানে ফার্স্ট ক্লাস। সো ফার্স্ট ক্লাসে আমাদের ফার্স্ট যে প্রিলিমিনারি যে আইডিয়াগুলো, প্রারম্ভিক যে ধারণাগুলো, সেগুলো কিন্তু স্পষ্ট চাই আমাদের। তো আমি একটা সেন্টেন্স লেখার প্রারম্ভিক যে কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে, এই যে সেন্টেন্সটা লিখেছি, রহিম ইজ আ গুড বয়, এখানে যে রহিম ফার্স্ট ওয়ার্ড, এই সেন্টেন্সে ব্যবহৃত প্রথম শব্দটা কি? রহিম। এই রহিম যে শব্দটা আছে তাটার প্রথম যে লেটারটা হচ্ছে কি দিয়ে স্টার্ট হয়েছে? আর। এই যে পুরো সেন্টেন্সটায়, পুরো বাক্যটায় যে প্রথম শব্দটা ব্যবহার হয়েছে, সেই প্রথম শব্দটা হচ্ছে রহিম। এবং এই রহিম যে শব্দটা, তার ফার্স্ট লেটারটা হচ্ছে, ফার্স্ট অক্ষরটা হচ্ছে আর। এটা সবসময় ক্যাপিটাল হবে। আসলে বাক্য একটা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়। বাক্যে যে প্রথম শব্দটা থাকবে, তার যে ফার্স্ট লেটারটা থাকবে, প্রথম লেটারটা থাকবে, অক্ষরটা থাকবে, সেটা কিন্তু সবসময় ক্যাপিটালে লিখতে হয়। ক্যাপিটাল মানে বড় অক্ষরে লিখতে হয়। এরপর বাক্যটা যখন ফিনিশ হওয়ার পর যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে এখানে ফুল স্টপ থাকবে। এই যে এখানে একটা ফুল স্টপ বসেছে, মানে পূর্ণ বিরাম, ফুল স্টপ, পূর্ণ বিরাম। কোথাও যদি ওটা কোয়েশ্চেন, যদি আমি প্রশ্ন করি, প্রশ্নের ক্ষেত্রে আমাদের অনেকগুলো আছে, এগুলোকে বলা হয় পাংচুয়েশন মার্ক। অর্থাৎ বিভিন্ন রকমের বিরাম চিহ্ন আছে, কোন জায়গায় কতটা আমরা থামবো। কথা বলার সময় থামতেও তো হবে, নাহলে কিন্তু একটা কথার সঙ্গে আরেকটা কথা মিলিয়ে একাকার হয়ে যাবে। একটা কথা, একটা বাক্যর সঙ্গে আরেকটা বাক্য চিপকে যাবে, চিপকে পুরো কোনো তার মানেই থাকবে না। সো বিরাম চিহ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, পাংচুয়েশন মার্কসগুলো ভেরি ইম্পর্টেন্ট।
সো অনেকগুলো পাংচুয়েশন মার্ক আছে, আমরা এখন পাংচুয়েশন মার্ক নিয়ে পড়বো বলবো। তার আগে আমি একটু বলে দিই, যেটা একদম প্রিলিমিনারি আইডিয়া যেগুলো থাকা উচিত, ফান্ডামেন্টাল আইডিয়া যেগুলো থাকা উচিত, সেটা হচ্ছে ফুল স্টপ। এটা একটা ফুল স্টপ, একটা জাস্ট ডটের মতো, জাস্ট এ মিনিট, এটা একটা ডটের মতন, জাস্ট এটা ফুল স্টপ, এখানে কমা, এরকম কমা, তারপরে হচ্ছে কি ইন্টারোগেটিভ মার্কস বা ইন্টারোগেটিভ সাইন, তারপরে হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি সাইন, বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লামেটরি সাইন আছে, তারপরে আছে গিয়ে কোলন আছে, এরকম কোলন দুটো দুটো ডট থাকবে একে অপরের নিচে, আর এটা আছে সেমিকোলন, এখানে ডট থাকবে, এখানে একটা কমা থাকবে, এটা যে সেমিকোলন, সেমি মানে অর্ধেক, সেমি মানে অর্ধেক। যখন আমি পাংচুয়েশন মার্ক পড়াবো তখন ইন ডিটেলস, একদম পুরো ডিটেলে আমি কভার করব যে পাংচুয়েশন মার্ক কোথায়, কতটা থামতে হবে, কেন থামতে হবে, তার কারণ কি, এভরিথিং উই উইল ডিসকাস। আরও অনেক ধরনের পাংচুয়েশন মার্ক আছে। সো ইন দিস ভিডিও, এই ভিডিওতে আমি ওগুলো ডিসকাস করছি না, কারণ আমরা এতক্ষণ সেন্টেন্স পর্যন্ত এসেছি। এবার সেন্টেন্সের পরে আমাদের আরও অনেক জিনিস ডিসকাস করতে হবে, তারপরে আমরা কিন্তু ভার্বে আমরা এন্টার করব। এরপরে নেক্সট যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে একটা সেন্টেন্স আমি লিখেছিলাম, যেমন রহিম ইজ এ গুড বয় और राम इज ए गुड बॉय। ये राम इज ए गुड बॉय, राम इज अ गुड बॉय, সরি গুড বয়। এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সে এই যে বাক্যটা আছে, এই বাক্যটার কোনো মানে আছে তো? মানে তো আছে পুরো, রাম হচ্ছে একটি ভালো ছেলে, রাম ইজ আ গুড বয়। এরপর এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট প্রেডিকেট এগুলো চিনা। আমি সাবজেক্ট প্রেডিকেটে যাচ্ছি না, আজকে আমি যেহেতু ভার্বটা ডিসকাস করব, তার জন্য আমি সাবজেক্ট অবজেক্ট ভার্ব এই তিনটা জিনিস আজকে আমি ক্লিয়ার করব এই ভিডিওতে। এই পার্টিকুলার ভিডিওতে আমি তিনটা জিনিসের কথা বলবো, সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে এবং ভার্ব কাকে বলে, এই তিনটা জিনিস। সো দেখা যাক এই সেন্টেন্সটা যেটা লিখেছি তাতে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব, কেন সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আমরা পড়বো। পড়ার পিছনে, কোনো কিছু পড়ার পিছনে একটা কারণ থাকে, কোনো কিছু যে আমরা স্টাডি করি বা কোনো কিছু আমরা পড়ি তার একটা কারণ থাকবে। উইদাউট কারণ, উইদাউট রিজন যদি আমরা পড়তে স্টার্ট করে দেই, তার কিন্তু কোনো মাথা মুন্ডু থাকে না। সো এই যে সেন্টেন্সে আমরা কেন জানবো যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট এবং কোনটা ভার্ব, আমাদের জানার প্রয়োজনটা কি? তো প্রথমে আমরা জেনে নিই যে সাবজেক্ট কী জিনিসটা, অবজেক্ট কী জিনিসটা এবং ভার্ব কী জিনিসটা, তারপরে আমরা বোঝার চেষ্টা করব এর প্রয়োজনীয়তা কিসের, কেন আমাদের এই সব জিনিসগুলো জানা উচিত। যে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা এই সেন্টেন্সে অবজেক্ট, এইটা এই সেন্টেন্সে ভার্ব, এই জিনিসটা জানার দরকার হবে কেন, মানে কিসের প্রয়োজন এগুলো, সেগুলো আমরা কিন্তু প্রথমে আমরা চিনে নিই কোনটা সাবজেক্ট অবজেক্ট ভার্ব, তারপরে আমরা ডিসকাস করব এর প্রয়োজনীয়তা বা এর দরকারটা কিসের। এবার এই সেন্টেন্সে দেখা যাক, রাম ইজ এ গুড,
কিন্তু খাওয়ার কাজটা তো হচ্ছে, এই খাওয়ার কাজটা কে করছে, খাচ্ছেটা কে, যে কাজটা করছে তাকে আমরা সাবজেক্ট বলেছি আমি। সো এখানে খাওয়ার কাজটা কে করছে, আমি। আমি ভাত খাই, এর মানে আই ইট রাইস। যে কাজটা করছে সেই হচ্ছে ওই সেন্টেন্সে হচ্ছে গিয়ে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে আই। আরেকবার বুঝাচ্ছি আমি, এই সেন্টেন্সে আইটাকে কেন বললাম আমি সাবজেক্ট, কেননা সাবজেক্ট মানে হচ্ছে কি, সাবজেক্ট বা কর্তা। কর্তা, সাবজেক্টের বাংলা হচ্ছে গিয়ে কর্তা। কর্তা আমরা কাকে বলি, যেমন ঘরের একটা কর্তা থাকে, আমাদের ঘরের কর্তা। কর্তা মানে যে আমাদের খাদ্যের যোগান দেয়, যে আমাদের পয়সা নিয়ে আসে, যিনি ঘরের কর্তা। যেমন বাবা থাকেন, সো বাবা কি করেন, সব কিছু নিয়ে আসেন, সবের যোগান দেন। সো বাবাই হচ্ছে গিয়ে ঘরের কর্তা। যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয় তাকেই সাবজেক্ট বলি। সে এখানে খাওয়ার কাজটা কে করছে, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে খাওয়ার কাজটা কে করছে, আমি। সো আমি হচ্ছে গিয়ে এখানে সাবজেক্ট, আমি হচ্ছে এখানে সাবজেক্ট। কেন আমি বললাম সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট মানে যে কাজ করে বা যে, যদি আমি মাঠে কোদাল চালাই, আমি বলছি আমি মাঠে কোদাল চালাই, তাহলে কাজটা কে করছে, কোদাল চালানোর কাজটা কে করছে, আমি করছি। সো যে কাজ করবে, সেন্টেন্সটায় ওই বাক্যে যে কাজটা করবে সেই হচ্ছে গিয়ে সাবজেক্ট বা কর্তা। এবার ভার্বে আসি, সাবজেক্ট আমি বলে দিলাম, এরপরে ভার্বে আসি। এখানে আমরা যে বলি ইটটা ভার্ব, কেন এখানে ইটটা ভার্ব, ভার্ব মানে হচ্ছে বাংলায় আমরা যেটাকে বলি ক্রিয়া, যে কাজটা করা, কোনো কাজ সম্পর্কে বলা, সেটাই হচ্ছে ভার্ব। যে কোনো কাজ সম্পর্কে বলা, যেখানে কাজ সম্বন্ধে লেখা থাকে, যেমন খাওয়াটা একটা কাজ, খেলাটা একটা কাজ, খেলা। যেমন আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, এখানে খেলাটা একটা কাজ। আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি, এখানে ড্রিঙ্কটা হচ্ছে গিয়ে ভার্ব, কারণ এটাও একটা কাজ করা। সো এবার কাজ করা, এই যে আমি বললাম কাজ করা, ইংরেজিতে কি কি জিনিসটাই কাজ করা, এই যে কাজ করা, এই কাজ করা ক রকমের, মানে কোন কোন জিনিসগুলো ইংরেজিতে হলে সেগুলোকে আমরা কাজ করা বুঝাবো, মানে সেগুলোকে আমরা বলতে পারি এটা কাজ করা। তো আমরা যেটা খাওয়া দাওয়া, শোয়া, বসা, ওঠা, যাই দৈনন্দিন জীবনে যাই কিছু করি, যদি আমরা এমনি অলস হয়ে বসেও আছি, মাথায় হাত দিয়ে বসে আছি, তারপরে হচ্ছে খাচ্ছি দাচ্ছি খেলছি, কোথাও যাচ্ছি কোথাও আসছি, যাই কিনা করি সবই হচ্ছে ইংরেজি গ্রামারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সব কিছুই হচ্ছে ভার্ব। সব কিছুই হচ্ছে ক্রিয়া, যাই করেই না কেন। এটা আমাদের বিজ্ঞানের মতো নয়। বিজ্ঞানে বা সায়েন্সে কি হয়, সায়েন্সে আমরা জানি, বা ফিজিক্সে আমরা জানি, পদার্থবিজ্ঞান যদি কেউ পড়েছো তাহলে তোমরা জানো যে এইটা কার্য কাকে বলে, ওয়ার্ক কাকে বলে, এটা কার্য না ওটা কার্য, এটার একটা অনেক আলাদা তার একটা সংজ্ঞা আছে। যেমন ওখানে যদি দেওয়াল আছে, দেওয়ালটা তুমি যদি লম্বাভাবে ঠেলছো হাত দিয়ে, তাহলে সেখানে দেওয়ালটার কোনো স্মরণ হলো না, মানে দেওয়ালটা এক জায়গা থেকে আর একটা জায়গায় সরলো না, তাহলে ওটা পদার্থবিজ্ঞান অনুসারে বা ওটা সায়েন্স অনুসারে কোনো তুমি কাজ করলে না, কিন্তু মাথার ঘাম ঝরিয়ে দিলে, তাও কিন্তু তোমার দ্বারা কোনো কাজ হলো না। ওটা ফিজিক্সের ভাষায়, সেটা হচ্ছে কি পদার্থবিজ্ঞানের ভাষায়। কিন্তু ইংরেজিতে যে কোনো জিনিস করা, তুমি যাই করো না কেন সব কিছুই হচ্ছে কি ক্রিয়া বা ভার। উঠছো, বসছো, খাচ্ছ, গান শুনছো, যাই করো না কেন, বা ঘুমিয়ে আছো, সব কিছুই হচ্ছে কি ভার্ব। এভরিথিং ইজ ভার্ব। সব কিছুই ইংরেজিতে হচ্ছে কাজ করা বা কিছু কাজ চলছে, ক্রিয়া। ইংরেজিতে সব কিছুই হচ্ছে কাজ করা। তাহলে আমরা দেখলাম ভার্ব কি। এরপর আমরা দেখব কি যে অবজেক্ট কাকে বলে। অবজেক্ট মানে হচ্ছে এই যে শব্দটা লিখছি আমি অবজেক্ট, এই অবজেক্ট মানে হচ্ছে কি কর্ম। তাহলে আমরা সাবজেক্ট মানে দেখলাম কর্তা, যে কাজ করছে বা যার সম্পর্কে কিছু বলা হচ্ছে। আমি আরেকবার সাবজেক্টে আসবো, কারণ আমি এতক্ষণ সাবজেক্টের যে সংজ্ঞাটা বলেছি, যে সাবজেক্ট মানে যে কাজ করছে বা যার সম্পর্কে বলা হয়েছে। যে উদাহরণটা আমি দিয়েছিলাম আই ইট রাইস,
এখানে যে আমি উদাহরণ এই যে বাক্যটা লিখেছিলাম, এই বাক্যে আমি শুধু বলেছি যে কে কাজ করছে, খাওয়ার কাজটা কে করছে, আমি। সো আমি, এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু আমি আরেকটা সেন্টেন্স দেবো যেখানে হচ্ছে গিয়ে কাজ করা বোঝাচ্ছে না, সে ব্যক্তিটা কাজ করছে না, কিন্তু তার সম্পর্কে কিছু বলা হচ্ছে, সেটা আমি একটু পরেই আসছি। তার আগে আমি ডিসকাস করে নিই কীটা অবজেক্ট। ভার্ব আমি বলে দিয়েছি, যে কোনো কিছু কাজকে আমরা ভার্ব বলি। এবার অবজেক্ট বা কর্ম কাকে বলে? কর্ম, বাংলায় এটাকে কর্ম বলি। অবজেক্ট মানে হচ্ছে যার উপর কাজ হয়, যার উপর কাজ হয় তাকে আমরা অবজেক্ট বলি। যার উপর কাজ হয়, যে কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলি বা কর্তা। যে কাজটা করে, আমি খাচ্ছি বা আমি খাই, এখানে খাওয়ার কাজটা আমি করছি, আমার দ্বারা হচ্ছে, তো মানে মানে আমি করছি। সো এখানে সেটি হচ্ছে কর্তা বা সাবজেক্ট। কিন্তু যার উপর হচ্ছে কাজটা তাকেই আমরা বলবো অবজেক্ট। যেমন একটা ছোট্ট সরল উদাহরণ দিই, খুবই সিম্পল একটা এক্সাম্পল দিই। একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে কি, আমি একটা কুকুরকে ঢিল মারি, সেখানে ঢিলটা যে মারি, ঢিলটা যে মারছি, এই যে ঢিল, এখানে ঢিল আছে, এটা ছোটো নুড়ি পাথর কুড়ালাম আমি, দিয়ে কুকুরটাকে মেরে দিলাম। সো এখানে মারার কাজটা কে করছে, ছুঁড়ার কাজটা কে করছে, আমি ছুঁড়ছি। সো ওখানে কাজটা কে করছে, আমি করছি। তাহলে আমি যে কুকুরকে ঢিল ছুঁড়ি, তাহলে ছোঁড়ার কাজটা, পাথর ছোঁড়ার কাজটা কে করছে, কাজ করছে যে, তাকেই আমরা বলবো কর্তা। তো কর্তাকে ইংরেজি আমরা বলবো সাবজেক্ট। এবং এটা ছুঁড়াটা কাজটা কি চলছে, ছুঁড়ার কাজ, পাথর ছুঁড়ার কাজ। এই ছুঁড়াটা হচ্ছে গিয়ে ভার্ব বা ক্রিয়া। এবং কাকে গিয়ে লাগছে ওইটা, কাকে মারছি আমি, কাকে মানে কার উপর কাজ হচ্ছে, মানে ঢিলটা কাকে লাগবে গিয়ে, কুকুরটাকে। সো এখানে কুকুরটা হচ্ছে কর্ম বা অবজেক্ট। যে কাজ করে তাকে আমরা কর্তা বলি, যে কাজটা করে। আর যার উপর কাজ হয় সেটাকে আমরা বলি কর্ম। এবং যে কাজটা হয় সেই কাজটাকে আমরা কি বলি, ভার্ব বা ক্রিয়াপদ। সো আমি আরও উদাহরণ দেবো অনেক, দিয়ে আমি কনসেপ্টগুলো আমি বলবো। এবার সাবজেক্ট আমি কাকে বলেছিলাম, সাবজেক্ট আমি বলেছিলাম যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়। যেমন দুটো উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দুটোর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কি জিনিসটা। যেমন আই ইট রাইস, এই যে প্রথম সেন্টেন্সটা। আর দ্বিতীয় সেন্টেন্সটা বলছি আই এম এ টিচার, এই যে দুটো সেন্টেন্স লিখলাম, এই দুটো সেন্টেন্সে সাবজেক্ট আমি কাকে বলি একটু আমি বলে দিচ্ছি। সাবজেক্ট কাকে বলি, সাবজেক্ট মানে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়। এখানে খাওয়া কাজ চলছে, খাওয়া, ইট মানে খাওয়া। কে খাচ্ছে, আমি খাচ্ছি, আই ইট রাইস, আমি ভাত খাই। সো যে কাজটা করছে, খাওয়ার কাজটা করছে, সেই হচ্ছে এখানকার সাবজেক্ট। তাহলে সাবজেক্টের ডেফিনেশন বলেছিলাম, সাবজেক্টের সংজ্ঞা বলেছিলাম, যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। সো এখানে কে কাজ করছে, আমি, আই ইট রাইস। সো আই হচ্ছে এখানে সাবজেক্ট। এখানে আই এম এ টিচারের বাংলা অর্থ হচ্ছে আমি হচ্ছি একজন শিক্ষক। আই এম আ টিচার। এখানে কোনো কাজ হচ্ছে, কেউ কোনো কাজ করছে কি না, এখানে কোনো কাজ হচ্ছে না। এখানে বলছি যে আমি হই একটা টিচার, আমি হই একজন শিক্ষক। এখানে কি বোঝাচ্ছে, কার সম্পর্কে বলছি, এটা আমার সম্পর্কে বলা হচ্ছে। আমি কে, আমি হচ্ছে একজন টিচার, আই এম এ টিচার। সো আমার সম্পর্কে বলা হচ্ছে। সো এখানে আইটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। কেননা সাবজেক্টের যখন আমি সংজ্ঞা দিয়েছিলাম, সাবজেক্ট কাকে বলে, তখন আমি দুটো জিনিস বলেছিলাম, যে কাজ করে এবং যার সম্পর্কে কিছু বলা হয় বা যার সম্পর্কে কিছু বলা হয়। প্রথম সেন্টেন্সে আমি ভাত খাই, তো আমি ভাত খাইতে আমি কি কাজটা করি, ভাত খাওয়ার কাজটা করি। তো আমি কোনো কাজ করছি, তাহলে ওই অনুসারে, ওই যে প্রথম যে পার্ট, সংজ্ঞার প্রথম পার্ট অনুসারে আইটা হচ্ছে কি সাবজেক্ট। আবার যার সম্পর্কে কিছু বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটাই লক্ষ্য করি আমরা, আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আইটা কি, আইটার সম্পর্কে, আমার সম্পর্কে বলা হচ্ছে, আমি কে, আমি একজন টিচার। সো এখানে আইটা হচ্ছে কি সাবজেক্ট। সো এরপর আমরা দেখবো অবজেক্ট।
অবজেক্ট মানে কর্ম। প্রথম সেন্টেন্সে অবজেক্ট কোনটা? প্রথম সেন্টেন্সে আমি বলে দিয়েছিলাম আই ইট রাইস, আমি ভাত খাই। এই আমি ভাত খাইতে কিসের উপর কাজ হচ্ছে? কাজটা কি? খাওয়াটা হচ্ছে কাজ, খাওয়াটা হচ্ছে কাজ, কিন্তু কার উপর কাজটা হচ্ছে? কাজটা হচ্ছে ভাতের উপরে কাজটা হচ্ছে। কি খাই? ভাত। এই যে ভাত নিলাম হাতে, তারপরে খেলাম, ভাতের উপরে কাজটা হচ্ছে। সো ভাতটা হচ্ছে গিয়ে, রাইসটা হচ্ছে গিয়ে এখানে অবজেক্ট। এরপর এখানে তারপরে আমরা দেখব সো আজকে আমরা প্রথম যে প্রিলিমিনারি যে কনসেপ্টটা আছে সেটা আমরা বুঝলাম, এটা পার্ট 1। এরকমভাবে অন্য পার্ট, যে এরকম পুরো ভার্ব বা টেন্স কমপ্লিট করতে অনেকগুলো পার্ট দরকার আছে। তারপরে আমি সাইমালটেনিয়াসলি কিন্তু অন্য যে পার্টস অফ স্পিচ আছে, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো আমি সবেরই ভিডিও দেবো, 1 বাই 1 সেগুলো আসবে। সেগুলোতে আমি পুরো চেষ্টা করব টোটাল ইংলিশ গ্রামারটিকে কভার করার, একদম প্রিলিমিনারি থেকে, জিরো লেভেল থেকে পুরো অ্যাডভান্সড লেভেল ইংলিশ পর্যন্ত, জিরো লেভেল থেকে একদম অ্যাডভান্সড লেভেল ইংলিশ পর্যন্ত। এমনভাবে এই ভিডিওগুলো থাকবে যাতে পুরো কনসেপ্টটা, পুরো যে কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে যায়। সো থ্যাংক ইউ ফর টুডে। উই উইল अगेन मीट इन द नेक्स्ट वीडियो। थैंक यू।